টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের পঞ্চম অধ্যায়ের বেসিক তথ্য নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের পঞ্চম অধ্যায় এর নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। আর দেখো যে ব্যাপারটা পঞ্চম অধ্যায়ে দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে 5.1 5.2। তো প্রথম অধ্যায়ে মানে 5.1 অনুশীলনীতে মূলত এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং 5.2 এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। 5.1 অঙ্কগুলা করার জন্য অবশ্যই এই তথ্যগুলা তোমার জানা লাগবে। চলক, ধ্রুবক, সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ, সমীকরণের ঘাত, মূল, অভেদ, সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য, একঘাত সমীকরণের সমাধান, এই সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। চলক কি? দেখো চলক কাকে বলে আমরা যদিও অনেক ক্ষেত্রে সবই জানি চলক কি, কিন্তু হয়তো ওইভাবে সংজ্ঞাটা জানি না। সমীকরণ কাকে বলে আমরা একটু পরে বলতেছি। সমীকরণ আগে চলকটা বুঝি, তারপর সমীকরণ বুঝবো। দেখো যে ব্যাপারটা কোন একটা সমীকরণের যে অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে হয় সেই অজ্ঞাত রাশিকে বলা হয় চলক। দেখো যে ব্যাপারটা আমি একটা যদি সমীকরণ লিখি, সেটা হলো যে x + 5 = 7 লিখলাম। এই একটা সমীকরণ। এই সমীকরণের দেখো যে ব্যাপারটা অজ্ঞাত রাশি, এখানে দেখো 5 হচ্ছে একটা সংখ্যা, 7 একটা সংখ্যা বা অঙ্ক। দেখো যে ব্যাপারটা 5 এবং 7 এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারি। x হচ্ছে অজ্ঞাত রাশি, মানে এই অজ্ঞাত রাশি x এর মানই আমরা বের করি। তাহলে দেখো যে ব্যাপারটা যে কোনো একটি সমীকরণের যে অজ্ঞাত রাশির মান বের করতে হয় সেই অজ্ঞাত রাশিকেই চলক বলা হয়। এই চলক হচ্ছে x। এখানে দেখো চলক আছে হচ্ছে একটা, সেটা হলো x। অনেক সমীকরণে দুইটা চলক থাকে, x y থাকে, আবার কিছু কিছু সমীকরণে চলক থাকে তিনটা, আর সেটা হলো x y z। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে চলক আমরা লিখছি। এখন দেখো আমরা একটা সমীকরণ লিখলাম, সেটা হলো x + a = 8। দেখো আমরা একটা সমীকরণ লিখেছি। তো এই সমীকরণে আমার যদি কোনো নির্দেশনা না থাকে সেক্ষেত্রে x হচ্ছে চলক আর a হচ্ছে ধ্রুবক। দেখো যে ব্যাপারটা x কে চলক বলা হয়, a কে ধ্রুবক বলা হয়। এখন যদি আমরা এখান থেকে মান বের করি তাহলে দেখো যে ব্যাপারটা x, অতএব x = আমরা পাই হচ্ছে দেখো 8, এ হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে -a। x = পেলাম 8 - a। এখানে দেখো যে ব্যাপারটা x এর মান a মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেখো a মাধ্যমে প্রকাশিত হয়েছে, সুতরাং x হচ্ছে চলক, আমরা x সমান বের করেছি। x সমান হচ্ছে চলক আর a হচ্ছে ধ্রুবক। এখন দেখো যে ব্যাপারটা ধ্রুবক যদি অনেক সময় বলে যে এর মান নির্ণয় করো, এই একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে এর মান নির্ণয় করো, তাহলে আমরা a সমান কত পাবো? a সমান পাবো হচ্ছে 8 - x। এখন দেখো আমরা এই এক্সট্রা প্লাস পক্ষান্তর করলে মাইনাস। এখন যেহেতু এর মান এখানে বের করতে বলা হয়েছে, সুতরাং এখানে এ হচ্ছে চলক, এ হচ্ছে চলক আর এক্স হচ্ছে ধ্রুবক। দেখো এ হচ্ছে চলক আর এক্স হচ্ছে ধ্রুবক এবং এর মান হচ্ছে এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এরম ক্ষেত্র বলে না, খুব কম ক্ষেত্রেই বলে। যদি কোনো নির্দেশনা না থাকে তাহলে মনে রাখবা যে ইংরেজি হরফের যে শেষের দিকের অক্ষর, সুতরাং শেষের দিকের অক্ষর হচ্ছে x y z। x y z কে চলক হিসেবে ব্যবহার করা হয় যদি কোনো নির্দেশনা না দেয়। তাহলে মনে রাখবা যে x y z যদি থাকে তাহলে x থাকলে বুঝবা x চলক, y থাকলে বুঝবা y চলক, z থাকলে বুঝবা z চলক। প্রথম দিককার হরফগুলোকে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করি, সেটা হলো a b c। কে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করি। মনে রাখবা যে x y z কে চলক হিসেবে বিবেচনা করা হয়। যদি নির্দেশনা দেওয়া থাকে সেক্ষেত্রে অন্য কথা। এই সমীকরণ দেওয়া আছে, বলা হলো যে এর মান বের করো, তাহলে a = আমরা পেলাম 8 - x। এখানে এর মান কিন্তু x মাধ্যমে প্রকাশিত হয়েছে। a কে বলা হয় চলক আর x কে বলা হয় ধ্রুবক। আমরা যার মান বের করব সেটা হবে হচ্ছে চলক, মনে রাখবা। তবে এইরকম ক্ষেত্র বলে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে যে হচ্ছে যদি x y z থাকে, তাহলে যদি কোনো না বলে দেয় তাহলে তুমি বুঝবা যে x y z হচ্ছে চলক আর a b c হচ্ছে ধ্রুবক। এটা মনে রাখবা। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে চলকের ক্ষেত্রে তুমি দেখবা যে অনেক ক্ষেত্রে তুমি এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ পেতে পারো, আবার দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ পেতে পারো। সেটা বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো দেখো আবার বলছি চলক কাকে বলে। চলক হচ্ছে যে কোনো সমীকরণের যে অজ্ঞাত রাশির মান বের করতে হয় সেই অজ্ঞাত রাশিকেই চলক বলা হয়। এখানে
চলক হচ্ছে এক্স। এখন যদি মনে করো যে এক্স প্লাস এ ইকুয়াল টু 8 আছে, এখানে দেখো যে ব্যাপারটা এই সমীকরণের ক্ষেত্রে এক্সের যদি মান বের করতে বলে এক্স ইকুয়াল টু 8 মাইনাস এ, এক্স হচ্ছে চলক কারণ এক্সের মান বের করছি, আর এ হচ্ছে দ্রবক। এখানে এক্সের মানটা এ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর যদি বলা হয় যে এর মান বের করো, এই সমীকরণ থেকে এর মান বের করতে বলছে, তাহলে এ ইকুয়াল টু 8 মাইনাস এক্স। এখানে এ হচ্ছে চলক আর এক্স হচ্ছে দ্রবক। মনে রাখবা এ হচ্ছে, যদি এর মান বের করতে বলে, যার মান বের করতে বলবে সেটা হচ্ছে চলক। তবে কোনো নির্দেশনা না থাকলে সবসময় আমরা এক্স ওয়াই জেডকে চলক হিসেবে বিবেচনা করি এবং এ বি সিকে দ্রবক হিসেবে ব্যবহার করি। আশা করি চলক এবং দ্রবক কি এটা বুঝতে পেরেছো। সমীকরণ কাকে বলে এটা জানার আগে আমরা কিছু বিষয় জেনে নিই, সেটা হলো প্রক্রিয়া চিহ্ন কি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেখো এই চিহ্নগুলো আমরা সবাই এই চিহ্নগুলোর সাথে পরিচিত এবং সবসময় ব্যবহার করি। এই চিহ্নগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তো এই চিহ্নগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। আর এই যে আমরা সমান লিখছি বা ইকুয়াল টু লিখছি, এটাকে বলা হয় ইকুয়াল টু, এটাকে বলা হয় নট ইকুয়াল টু, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় নট গ্রেটার দেন, এটারে বলা হয় লেস দেন, এটারে বলা হয় নট লেস দেন। যদি কেটে দিই, দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা চিহ্নকে বলা হয় সম্পর্ক চিহ্ন। দেখো এই 6টা চিহ্নকে বলা হয় সম্পর্ক চিহ্ন। দেখো এই বিষয়টা অবশ্যই মনে রাখবা, সেটা হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টা চিহ্নকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, নট গ্রেটার দেন, আর লেস দেন, নট লেস দেন, এই 6টা চিহ্নকে বলা হয় সম্পর্ক চিহ্ন। আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যে একটা সমীকরণ লিখেছি এক্স প্লাস এ ইকুয়াল টু 8, এই যে আমরা একটা সমীকরণ লিখেছি, এখানে দেখো যে ব্যাপারটা কি কি আছে। এক্স হচ্ছে চলক, এক্সকে বলা হয় চলক, আর এই প্লাসকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন, আর এটা সমান, দেখো সমানকে বলা হয় সম্পর্ক চিহ্ন, আর এ হচ্ছে আমরা জানি এ হচ্ছে দ্রবক, আর এই হচ্ছে সংখ্যা। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে চলক, প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন, দ্রবক এবং সংখ্যা দ্বারা গঠিত গাণিতিক বাক্যকেই বলা হয় হচ্ছে সমীকরণ। যদিও সমীকরণের সংজ্ঞাটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, বাট সমীকরণের সংজ্ঞাটা অ্যাকুরেট সংজ্ঞাটা হচ্ছে এটাই যে চলক, প্রক্রিয়া চিহ্ন, তারপরে হচ্ছে সম্পর্ক চিহ্ন, দ্রবক বা সংখ্যা। অনেক সময় দ্রবক থাকতে পারে, না থাকতে পারে, বা সংখ্যা থাকতেও পারে, না মানে দ্রবক থাকতে পারে বা সংখ্যা থাকতে পারে। দ্রবক বা সংখ্যা নিয়ে গঠিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। আবার বলছি, সমীকরণের সংখ্যাটা হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন, দ্রবক বা সংখ্যা নিয়ে গঠিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। এই যে আমরা লিখছি এক্স প্লাস 5 ইকুয়াল টু 7, এটা হচ্ছে একটা সমীকরণ। দেখো সমীকরণের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে আমার এক্সের যে মানটা বের করব, সেই মান দ্বারা কিন্তু এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে। তো দেখো যে ব্যাপারটা আমরা এখানে এক্সের মান বের করতে পারি, এখানে আবার এখান থেকে এক্স এর মান বের করতে পারি। এখান থেকে আমরা এক্স এর মান, যে কোনো সমীকরণ থেকে আমরা যে এক্স এর মান পাবো, ওই মান দ্বারা সমীকরণটা কিন্তু সিদ্ধ হতে হবে। সিদ্ধ মানে বাম পক্ষে বসালে যাতে ডান পক্ষ আসে। আশা করি সমীকরণ কি সেটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে প্লাসের স্থলে দেখো মাইনাস, তারপরে গুণ বা ভাগ থাকতে পারে, আবার সম্পর্ক চিহ্নের স্থলে এই চিহ্নগুলা যে কোনোটা থাকতে পারে, সেক্ষেত্রে সেটা একটা সমীকরণ হবে। তো সমীকরণ সম্পর্কে দেখো যে ব্যাপারটা বলতে গেলে, যে ব্যাপারটা এইখানে যে সমীকরণটা আমরা লিখেছি সেটা হলো এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। দেখো এক্স এর যে ঘাত আছে সেটা হলো যে এক চলক বিশিষ্ট সমীকরণ। দেখো আমরা তার মানে সমীকরণ বুঝছি এক চলক বিশিষ্ট সমীকরণ। দেখো এখানে চলক আছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 7, এখানে চলক আছে হচ্ছে একটা, সুতরাং এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন মনে করো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, এইটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। দেখো এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ। আবার যদি মনে করো যে এক্স কিউব, দেখো এটা এখানে চলক বলতে শুধুমাত্র এক্স আছে, সুতরাং এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0, এইটাও এক চলক বিশিষ্ট সমীকরণ। কিন্তু এখানে দেখো এটা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, কারণ এখানে যে এক্সের পাওয়ার আছে হচ্ছে 1।
দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক চলক বিশিষ্ট সমীকরণ, সেটা হলো x + 1 = 7। এটা হচ্ছে যদি চলক একটা থাকে সেটা হলো এক চলক বিশিষ্ট, এটাও এক চলক বিশিষ্ট সমীকরণ, এটাও এক চলক বিশিষ্ট সমীকরণ, এটাও এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ যদি x বা y বা z শুধু থাকে, যদি মনে করো z + 5 = 6 আছে থাকে, এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ বলে, কারণ এখানে চলক হচ্ছে z। এখন মনে করো y² + 6y - 7 = 0, এইটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। যদি x এবং y দুইটা থাকে তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ, x y z যদি তিনটা থাকে তো সেক্ষেত্রে তিন চলক বিশিষ্ট সমীকরণ। তো দেখো যে ব্যাপারটা এক চলক বিশিষ্ট সমীকরণ মানে চলক থাকবে একটা, শুধু x থাকুক বা y থাকুক বা z থাকুক, যে কোনো একটা থাকবে, সেটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। এবার আসো যে ব্যাপারটা, তার মানে এই বিষয়গুলো আমরা বুঝছি। এবার আসো সমীকরণের ঘাত। কোন সমীকরণের চলকের সর্বোচ্চ যে ঘাত থাকে, ঘাত বলতে পাওয়ার, সর্বোচ্চ যে পাওয়ার থাকে তাকেই বলা হয় সমীকরণের হচ্ছে ঘাত। মনে করো যে এই সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে 1 বা পাওয়ার আছে হচ্ছে 1, সুতরাং এই সমীকরণের ঘাত হচ্ছে 1। তার মানে এটা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে এইটা কি সমীকরণ দেখো তো, এখানে x² + 5x - 6 = 0। এখানে কিন্তু আমরা x এর যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা চিন্তা করবো। দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার আছে 2, এখানে x এর পাওয়ার আছে 1। আমরা কিন্তু এখানে 1 না, আমরা সর্বোচ্চ যে পাওয়ার আছে সেটাই। তার মানে আমরা সমীকরণের ঘাত কাকে বলে, কোন সমীকরণের চলকের সর্বোচ্চ যে পাওয়ার আছে সেই যত সর্বোচ্চ যে পাওয়ার আছে সেই পাওয়ারটাই হবে সমীকরণের ঘাত। তার মানে এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এই সমীকরণের ঘাত হচ্ছে 2 মানে 2। তার মানে এই সমীকরণকে কি বলতে পারি আমরা, এক চলক, এখানে চলক আছে একটা, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা তোমাদের 5.2 অনুশীলনীতে বিস্তারিত আলোচনা করা আছে। তো এই সমীকরণকে তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই সমীকরণটা হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো চলক আছে একটা, আর এই সমীকরণের ঘাত কত, x এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে এই সমীকরণের ঘাত হচ্ছে 3। দেখো এই সমীকরণের ঘাত 3, তার মানে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, মানে ঘাত আছে 3টা। তাহলে সমীকরণের ঘাত কি সেটা আশা করি বুঝতে পেরেছো। দেখো মূল কাকে বলে, কোন সমীকরণের যে মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় সেই মানকেই মূল বলা হয়। এখন মনে করো যে x + 5 = 7 লিখলাম, তাহলে আমরা লিখতে পারি বা x = 7, 5 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -5, অতএব আমরা x = পেলাম হচ্ছে 2। দেখো 2 দ্বারা আমার এই সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি, তুমি বলবা যে সিদ্ধ মানে কি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এটা মনে করতে পারো, তা না। সিদ্ধ বলতে যে ব্যাপারটা, x এর মানটা আমরা এই সমীকরণের বাম পক্ষে বসালে আমার ডান পক্ষ আসবে। দেখো x এর মানটা আমরা যদি এই সমীকরণের বাম পক্ষে বসাই, তাহলে মানে x এর মানটা যদি বাম পক্ষে বসাই, বাম পক্ষে আমরা x এর মান 2 যদি বসাই, 2 প্লাস আছে হচ্ছে 5, তার মানে যে ব্যাপারটা আসে 7, তার মানে বাম পক্ষে বসিয়ে আমরা ডান পক্ষ পেয়েছি। যদি বাম পক্ষে বসিয়ে ডান পক্ষ পাই, তাহলে যে ব্যাপারটা সেটা হলো যে এই সমীকরণের মূল হচ্ছে 2। মূল কথা হচ্ছে যে মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে সেই মানকে সমীকরণটির মূল বলা হয়। এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণের ঘাত আছে 1, তার মানে এর ঘাত যত তার মূল হবে কিন্তু ততটা। এখানে দেখো ঘাত আছে 1, তার মানে এর মূল হচ্ছে 1টি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কোনো একটা সমীকরণ আছে, মনে করো x² - 5x + 6 = 0। এখন দেখো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, ঘাত হচ্ছে, দেখো এই সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে এই সমীকরণের হচ্ছে ঘাত হচ্ছে 2। তার মানে যে ব্যাপারটা সেটা হলো এই সমীকরণের মূল থাকবে 2টা, মানে x এর মান আসবে 2টা, এবং এই 2টা মান দ্বারা সমীকরণের বাম পক্ষে বসালে ডান পক্ষ হবে। তার মানে যে ব্যাপারটা আমরা যদি সমাধান করি, দেখো আমরা এটার মিডিল টার্ম যদি করি, তার মানে x² - 3x - 2x + 6 = 0। -3x - 2x = -5x, এবং এই দুইটারে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাবো। মূল কাকে বলে, যে মান দ্বারা কোনো সমীকরণ সিদ্ধ হয় সেই মানকেই সমীকরণটির মূল বলা হয়। তার মানে যদি সমীকরণের, দেখো যে ব্যাপারটা সমীকরণের ঘাত যত মূল ততটা হবে। দেখো মূল হচ্ছে এইখানে ঘাত, এই সমীকরণের ঘাত হচ্ছে দুই ঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সুতরাং যে ব্যাপারটা এখানে অ্যান্সার হবে, মূল হবে হচ্ছে 2টা। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে x - 5 হোল স্কোয়ার আছে,
ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণের মূল কত হবে, দেখো এক্সের যদি আমরা এটা সূত্র বসাই সেক্ষেত্রে এক্সের ঘাত মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এই সমীকরণের ঘাত হচ্ছে দেখো যে ব্যাপারটা 2, তার মানে এই সমীকরণের মূল হবে, দেখো মূল হবে হচ্ছে 2টা। যদি আমরা সমীকরণের মূল হবে 2টা, কি কি মূল হবে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো এটা স্কোয়ার আছে, আমরা দুইবার লিখতে পারি x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে আমরা x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 5,5, তার মানে এই সমীকরণের মূল হচ্ছে দেখো যে ব্যাপারটা 5,5, এই সমীকরণটার মূল হচ্ছে 5,5, কারণ এই সমীকরণের ঘাত হচ্ছে দেখো যে ব্যাপারটা এই সমীকরণের ঘাত হচ্ছে 2, এই সমীকরণের ঘাত হচ্ছে 2, তার মানে মূল হবে হচ্ছে 2টা, আর সেটা হলো 5,5, 5 এবং 5,5 এই দুইটা মান দ্বারাই এই সমীকরণের টি সিদ্ধ হবে। সুতরাং 5,5 হচ্ছে এই সমীকরণের মূল। তার মানে মূল কাকে বলে, যে মান দ্বারা কোনো সমীকরণ সিদ্ধ হয় সেই মানকে মূল বলা হয়। তো আশা করি মূল বুঝতে পেরেছো। এবার আসো অভেদ। দেখো অভেদ বিষয়টার জন্য যে ব্যাপারটা সেটা হলো যে আমার সমান চিহ্নের দুই পক্ষে দুইটা বহুপদী থাকবে। দেখো সমান চিহ্নের দুই পক্ষে দুটা বহুপদী থাকবে। আমরা যদি মনে করো যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লিখি, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা লিখতে পারি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার সমান চিহ্নের এই পক্ষে একটা বহুপদী আছে, সমান চিহ্নের এই পক্ষে একটা বহুপদী আছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অভেদ হতে হলে সমান চিহ্নের দুই পক্ষে দুইটা বহুপদী থাকতে হবে, এবং যে ব্যাপারটা দুই পাশের বহুপদের যে ব্যাপারটা সেটা হলো যে ঘাত সমান হতে হবে। প্রথম কথা হলো যে দুই পাশে দুইটা বহুপদী থাকবে, মানে সমান চিহ্নের এই পাশেও বহুপদী থাকবে, সমান চিহ্নের ওই পাশেও বহুপদী থাকবে, এবং ঘাত যে ব্যাপারটা সেটা হলো যে সমান থাকবে। ঘাত বলতে পাওয়ার, মানে এই পক্ষের পাওয়ার এবং এই পক্ষের পাওয়ার সমান থাকবে। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো এই পক্ষের যদি আমরা এটা ঘাত কত পাই, দেখো এক্স এর ঘাত পাই হচ্ছে 2, মানে এই সমীকরণের ঘাত হচ্ছে 2, এই সমীকরণের ঘাত হচ্ছে 2। তার মানে দেখো যে ব্যাপারটা যে প্রথম শর্ত অভেদ হতে হলে প্রথম শর্ত হচ্ছে যে দুই মানে সমানের এই পাশেও একটা বহুপদী থাকবে, সমানের ওই পাশেও একটা বহুপদী থাকবে, মানে সমানের দুই পক্ষেই দুটি বহুপদী থাকবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে দুই পাশে মানে সমানের এই পাশের যা ঘাত সমানের ওই পাশের ঘাত সমান হবে, মানে দুই পক্ষের ঘাত সমান হবে। দেখো এই পক্ষের ঘাত এবং এই পক্ষের ঘাত সমান হবে। আচ্ছা 3 নম্বর যে তথ্যটা সেটা হলো যে এক্সের অসংখ্য মানের জন্য যে ব্যাপারটা এই সমীকরণটা কিন্তু সত্য হবে, মানে সিদ্ধ হবে। বামপক্ষ এক্সের মান তুমি এক্সের মান যদি এই বামপক্ষে 5 বসাও এবং ডান পক্ষে 5 বসালে দেখবে বামপক্ষ আর ডান পক্ষ সমান আসতেছে। এক্সের মান যদি যাই বসাবা, মানে এক্সের যে মানগুলো আছে সেই মানগুলোর জন্য যে ব্যাপারটা অসংখ্য, আর এমনি যদি সমীকরণ হতো সেক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে এক্সের সর্বোচ্চ যে পাওয়ার সেই সংখ্যক মান দ্বারা সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে, কিন্তু এই ক্ষেত্রে অসংখ্য মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে। দেখো যে ব্যাপারটা আমরা প্রথম পয়েন্ট বলেছি যে সমানের দুই পক্ষে দুটি বহুপদী থাকবে, আর সমানের দুই পক্ষেরই যে ব্যাপারটা সেটা হলো পাওয়ার বা ঘাত সমান হবে, 2 নম্বর কথা বলছি। আর 3 নম্বর কথা বলছি হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো যে অসংখ্য মান দ্বারা উভয় পক্ষে যদি আমরা এক্সের মান 3 বসাই এই পক্ষে এবং এই পক্ষেও যদি 3 বসাই, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, মানে এই অসংখ্য মানের জন্য সমীকরণটি সত্য হবে। মানে বাম পক্ষে যা বসাবো ডান পক্ষেও যদি তাই বসাই সেক্ষেত্রে সমান আসবে, মানে এক্সের মান যদি 5 বসালে বাম পক্ষে যা আসবে ডান পক্ষেও দেখবা যে এক্সের মান এই ডান পক্ষেও যদি 5 বসাও সেক্ষেত্রে সমান আসবে। আচ্ছা 4 নম্বর কথা হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো যে অভেদকে মনে রাখবা, অভেদকে দেখো 3টা দাগ দিয়ে, মানে অভেদকে 3টা দাগ দেওয়া হয়। অভেদ বলতে যে ব্যাপারটা দেখো সমান চিহ্নে আমরা 2টা দাগ দিই, কিন্তু অভেদ চিহ্ন হচ্ছে 3টা দাগ দিতে হবে। 3টা দাগ দিলে সেটা হচ্ছে অভেদ বোঝাবে। তবে একটা যে বিষয়টা সেটা হলো যে সকল বীজগণিতের যে আমরা সূত্র জানি সেটা হচ্ছে অভেদ। দেখো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা সূত্র জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই বীজগাণিতিক সূত্র আমরা জানি, এটা কিন্তু একটা অভেদ। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা অভেদ কেন, সেটা হলো যে দেখো এই পক্ষে একটা বহুপদী আছে, এই পক্ষে একটা বহুপদী আছে, মানে দুই পক্ষে দুটি বহুপদী আছে। এই পক্ষের বহুপদীর যে পাওয়ার মানে ঘাত
এবং এই পক্ষের যে বহুপদী আছে এই পক্ষের ঘাতও সমান হবে, মানে উভয় পক্ষের ঘাত হচ্ছে সমান হবে এবং সমান আছে। এবং যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যদি এই এ এবং বি এর মান এই পক্ষে যা বসাবো এই পক্ষেও যদি তাই বসাই, সেক্ষেত্রে দুই পক্ষের মান সমান আসবে। মনে করো এর মান যদি 5 বসাও আর বি এর মান যদি 10 বসাও, এই পক্ষে বসাও এই পক্ষে বসাও, তাহলে দুই পক্ষ যদি বসাও সেক্ষেত্রে মানে সমান আসবে। তার মানে যে ব্যাপারটা এটা একটা হচ্ছে এই বীজগাণিতীয় সকল সূত্র হচ্ছে অভেদ। কিন্তু যে ব্যাপারটা আমরা তো সবসময় সমান পড়ি, 3টা দাগ কেন দিই না? যেহেতু অভেদ তাহলে 3টা দাগ কেন পড়ি না? তবে মনে রাখবা যে সকল অভেদই হচ্ছে যে ব্যাপারটা সমীকরণ, কিন্তু সকল সমীকরণ কিন্তু অভেদ নয়। আশা করি তোমরা অভেদ কি সেটা ভালো করে বুঝতে পেরেছো। সমীকরণ ও অভেদের মধ্যে আমরা পার্থক্য দেখব, যদিও সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য আমি অলরেডি বলে ফেলছি। তারপরেও দেখো, সমীকরণের ক্ষেত্রে মানে সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী বা এক পাশে একটি বহুপদী এবং অপর পাশে শূন্য থাকতে পারে। যেমন মনে করো যে আমরা দুই পাশে দুটি বহুপদী, মনে করো যে 4x² - 2x = আমরা লিখতে পারি মনে করো 3 - 6x। দেখো দুই পাশে দুটি আমরা বহুপদী আছে, এই সমানের এই পাশে এটা একটা বহুপদী, সমানের ওই পাশে একটা বহুপদী, মানে দুই পাশে দুটি বহুপদী থাকতে পারে। আবার সমানের এই পাশে বহুপদী মনে করো যে এরম হতে পারে যে x² -5x + 6 = 0। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে সমানের দুই পাশে দুটি বহুপদী, অথবা যে ব্যাপারটা সমানের এক পাশে একটি বহুপদী এবং সমানের অপর পাশে 0 থাকতে পারে। তার মানে এটা হচ্ছে সমীকরণ। আর অভেদ যে ব্যাপারটা সেটা হলো যে সমানের দুই পাশে দুটি বহুপদী থাকবে, অবশ্যই দুটি বহুপদী থাকবে, এক পাশে 0 থাকবে না। তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে মনে করো x - 1 যদি আমরা হোল স্কোয়ার = লিখি, আমরা পাই হচ্ছে x² - 2x + 1 পাই। দেখো যে ব্যাপারটা এই অভেদের ক্ষেত্রে আমরা পাচ্ছি সমান চিহ্নের এই পাশে একটা বহুপদী এবং সমান চিহ্নের ওই পাশে আরও একটা বহুপদী পাচ্ছি, মানে সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকবে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। এরপরে যে ব্যাপারটা সেটা হলো যে এই দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে এই দুই পাশের ঘাত, মানে সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নের দুই পাশের ঘাত বা মাত্রা সমান হতে পারে, আবার সমান নাও হতে পারে। কিন্তু দেখো যে ব্যাপারটা অভেদের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা এর সমানের এই পাশের ঘাত এবং সমানের ওই পাশের ঘাত, মানে উভয় পক্ষের ঘাত কিন্তু যে ব্যাপারটা সমান হবে, কিন্তু সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষের ঘাত সমান নাও হতে পারে, সমান হতে পারে আবার নাও হতে পারে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা 3 নাম্বার যে পার্থক্যটা আমরা বলতে পারি সেটা হলো যে সমীকরণের যে সর্বোচ্চ যে পাওয়ার আছে, মানে এই সমীকরণের যে যতটা ঘাত আছে সেই সংখ্যক মান দ্বারা সমীকরণটি কিন্তু সিদ্ধ হবে। আর এই ক্ষেত্রে যে ব্যাপারটা অভেদের ক্ষেত্রে কিন্তু অসংখ্য মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হতে পারে। অসংখ্য মান, তুমি যে অসংখ্য যদি অসংখ্য x এর মান 5, 6, 7, 8, 9, 10 যদি ধরো বাম পক্ষে বসাও এবং ডান পক্ষেও যদি বসাও, সেক্ষেত্রে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসবে। আর এই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো যে এই এক্সের সর্বোচ্চ 2টা মানের জন্য এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে। আর দেখো যে ব্যাপারটা 4 নাম্বার আমরা পার্থক্য বলতে পারি যে সকল অভেদ কিন্তু সমীকরণ, কিন্তু সকল সমীকরণ কিন্তু অভেদ হতে পারে না। এই বিষয়গুলো মনে রাখবা। তার মানে আমরা এইখানের যে পার্থক্যগুলো পড়ছি, প্রথম তথ্য বলতে পারি যে সমান চিহ্নের উভয় পক্ষে, মানে দুই পক্ষে দুটি বহুপদী বা এক পক্ষে একটি বহুপদী এবং অপর পক্ষে শূন্য থাকতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার তথ্য হচ্ছে যে উভয় পক্ষের মাত্রা সমান হতে পারে আবার সমান নাও হতে পারে। 3 নাম্বার তথ্য যে সমীকরণের যে সর্বোচ্চ ঘাত থাকবে সেই সংখ্যক মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। আর 4 নাম্বার কথা হলো যে সকল অভেদই হচ্ছে সমীকরণ। আর এই অভেদের ক্ষেত্রে আমরা পার্থক্যের ক্ষেত্রে বলতে পারি যে সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকবে, এই পাশে বহুপদী থাকবে, এই পাশে বহুপদী থাকবে। এবং 2 নাম্বার পার্থক্য, 2 নাম্বার বলতে পারি যে সমান চিহ্নের এই পাশের যা ঘাত থাকবে সমান চিহ্নের ওই পাশেও ঘাত সমান থাকবে, মানে উভয় পক্ষের মাত্রা সমান হবে। 3 নাম্বার কথা হচ্ছে যে চলকের একাধিক মানের জন্য, মানে অনেক মানের জন্য কিন্তু সমীকরণ দ্বয় সিদ্ধ হবে, বাম পক্ষে এবং ডান পক্ষে বসালে উভয় পক্ষ সমান হবে। আর 4 নাম্বার কথা হলো যে
সমীকরণই অভেদ নয়। আর মনে রাখবা যে বীজগণিতীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু অভেদ, সবগুলো সূত্রই হচ্ছে অভেদ। যেমন মনে করো যে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি লিখি তাহলে পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে অভেদ। কিন্তু আমরা অভেদের ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে সমান দুইটা দাগ দিই আর অভেদের ক্ষেত্রে তিনটা দাগ দিই। কিন্তু এটা অভেদ হলেও দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা একটা সমীকরণ, কারণ যে ব্যাপারটা আমরা 4 নম্বর পার্থক্যে বলেছি যে সকল অভেদই হচ্ছে সমীকরণ। সেই জন্য যেহেতু সকল অভেদই সমীকরণ, তাই আমরা বীজগণিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা তিনটা দাগ না দিয়ে দুইটা দাগ ব্যবহার করি। তবে মনে রাখবে যে বীজগণিতীয় যতগুলো সূত্র আছে সবগুলোই হচ্ছে অভেদ। আশা করি যে সমীকরণ এবং অভেদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখো আমরা একঘাত সমীকরণের সমাধান আমরা দেখব যে সমাধান করার ক্ষেত্রে কয়েকটা নিয়ম তোমাদের জানতে হবে, যদিও তোমাদের পাঠ্য বইয়ে 4টা নিয়ম দেওয়া আছে। দেখো যে ব্যাপারটা যদি a ইকুয়াল টু বি হয়, মনে করো যে a ইকুয়াল টু বি হয়েছে যদি হয় এবং সি ইকুয়াল টু যদি নট জিরো হয়, সি নট ইকুয়াল টু যদি জিরো হয়, a ইকুয়াল টু যদি বি হয়, সেক্ষেত্রে আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই সমীকরণের উভয় পক্ষে একই রাশি বা সংখ্যা দ্বারা যদি যোগ করা হয় সেক্ষেত্রে পক্ষদ্বয় সমান হয়। মানে আমরা উভয় পক্ষে যদি একই রাশি বা সংখ্যা দ্বারা যদি যোগ করি তাহলে পক্ষদ্বয় সমান হবে। দেখুন মনে করো যে আমরা a ইকুয়াল টু বি আছে, আমরা লিখতে পারি a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি, মানে আমরা উভয় পক্ষে সি যোগ করছি, সেক্ষেত্রেও কিন্তু আমার পক্ষদ্বয় কিন্তু সমান হবে। আবার যদি মনে করো যে a ইকুয়াল টু বি আছে, আমরা উভয় পক্ষে 2 যোগ করলাম, তাহলে তার মানে a প্লাস 2 ইকুয়াল টু বি প্লাস 2। যে কোনো সমীকরণের আমরা উভয় পক্ষে একই রাশি বা সংখ্যা কিন্তু আমরা যোগ করতে পারবো, যোগ করলে পক্ষদ্বয় সমান হবে। এরকম কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে করা লাগবে, এই অনুশীলনের অনেক অঙ্ক করার ক্ষেত্রে তোমার করা লাগতে পারে। এখন দেখো যে ব্যাপারটা যে দ্বিতীয় যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা আমি বললাম, এবার দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে 2 নম্বর হচ্ছে যদি সমীকরণের উভয় পক্ষে আমরা একই রাশি যদি বিয়োগ করি সেক্ষেত্রে সমীকরণের পক্ষদ্বয় সমান হবে। দেখো a ইকুয়াল টু বি আছে, আমরা যদি উভয় পক্ষে সি বিয়োগ করি তার মানে a মাইনাস সি ইকুয়াল টু হবে বি মাইনাস সি। দেখো আমরা a ইকুয়াল টু বি ছিল, আমরা এই পক্ষে সি বিয়োগ করছি, এই পক্ষেও সি বিয়োগ করছি, সেক্ষেত্রে আমার সমীকরণের পক্ষদ্বয় সমান হবে। এখন যদি মনে করো উভয় পক্ষে আমরা 3 বিয়োগ করি, তার মানে a ইকুয়াল টু বি আছে, উভয় পক্ষে যদি 3 বিয়োগ করি তার মানে হবে হচ্ছে a মাইনাস 3 ইকুয়াল টু হবে বি মাইনাস 3। দেখো আমরা এই পক্ষেও 3 বিয়োগ করছি, এই পক্ষেও 3 বিয়োগ করছি, সেক্ষেত্রে পক্ষদ্বয় কিন্তু সমান হবে। এরপরে দেখো যে ব্যাপারটা যদি সমীকরণের উভয় পক্ষে একই রাশি বা সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পক্ষদ্বয় সমান হবে। যদি মনে করো a ইকুয়াল টু বি দেওয়া আছে, আমরা উভয় পক্ষে সি দ্বারা গুণ করতে পারি, মানে এ সি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি, আমরা এ সি ইকুয়াল টু বিসি লিখতে পারি। আবার যদি মনে করো a ইকুয়াল টু বি আছে, আমরা 4 দ্বারা যদি গুণ করি তার মানে 4a ইকুয়াল টু 4b। আবার এরকম হতে পারে যে উভয় পক্ষ থেকে তোমাকে 4 বাদ দেওয়া লাগতেছে, সেক্ষেত্রেও সমস্যা নাই, যে উভয় পক্ষকে যদি একই রাশি বা সংখ্যা দ্বারা যদি গুণ করো সেক্ষেত্রে কিন্তু সমীকরণের পক্ষদ্বয় সমান হবে। এরপরে দেখো 4 নম্বর যে পয়েন্টটা, 4 নম্বর পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করব। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি সমীকরণের উভয় পক্ষে যদি আমরা কোনো রাশি বা সংখ্যা দ্বারা, অবশ্যই রাশি বা সংখ্যাটা হতে হবে অশূন্য, মানে শূন্য হবে না, রাশি বা সংখ্যা দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে পক্ষদ্বয় সমান হবে। এখন যদি আমরা উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করি তার মানে a বাই সি ইকুয়াল টু হবে বি বাই সি। তবে অবশ্যই এখানে মনে রাখবা যে সি যেন 0 না হয়। এখন যদি মনে করো আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি তার মানে আমরা a বাই 5 ইকুয়াল টু বি বাই 5 লিখতে পারি, সমীকরণের পক্ষদ্বয় কিন্তু সমান হবে। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা যে কোনো সমীকরণের উভয় পক্ষে মানে যে কোনো সমীকরণের উভয় পক্ষে আমরা একই রাশি বা সংখ্যা দ্বারা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, আবার ভাগ করতে পারি। ভাগ করার ক্ষেত্রে অবশ্যই সি এর মান 0 হবে না, মনে রাখবা এটা, সি এর মান 0 হলে কিন্তু ভাগ করা যাবে না। যদি এ 0 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই 0 দিয়ে ভাগ করা যাবে না। 5.1 অনুশীলনীতে তুমি যখন অঙ্ক করবে সেরকম সূত্র ব্যবহার করা খুব বেশি লাগে না, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরকম লাগে না। তবে এমনি অনেক মানে সমীকরণের ক্ষেত্রে সমাধান করতে বলা আছে এবং অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলো মনে করো যে এমনি কথায় আছে, সবগুলো অঙ্কই আমি চেষ্টা
করেছি যে সলভ করে দেওয়ার, এবং তোমাদের উদাহরণ এবং কাজ আকারে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই সলভ করে দিয়েছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি। এই যে বেসিক তথ্যগুলো, এই তথ্যগুলো তোমাদের জানার দরকার, তাই আমি তোমাদের চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চটা দিয়ে জানানোর। আর যদি তোমাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।